নেই। বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। হচ্ছে কাউ মিল্কিং ভিডিও, বহুত দিন শেয়ার করা হয় না, যেটা নিয়ে তোমাদের অনেক রকমের কমেন্ট থাকে। তো সের জন্য বাড়িতে চলে এসেছি, এসেই আগে শুরু করলাম কাউ মিল্কিং ভিডিও। দেখতে থাকো, আজকে দুটো গাড়ির কাউ মিল্কিং তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যাই হোক, বহুত দিন পরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে যে কী পরিমাণে মানে বেড়াতে গিয়ে যে এই গাইদেরকে কী পরিমাণে মিস করেছি, এখন আমার না কোথায় গেলে আর শান্তি লাগে না। ভাবি কি বাড়ির মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে, গাই গরু কেমন আছে না আছে, এই চিন্তা ভাবনা আমার কাছে বেশি লাগে। কেননা হচ্ছে দেখো, আমার শ্বশুরমশাই হচ্ছে এখন আর বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না, সব প্রায় কাজটা কাকিমাই করে দিয়েছে। বাবা শুধু বসে বসে গাইর দুধটা দুইয়েছে। কাকিমা হচ্ছে এই গাইগুলো দোয়াতে পারে না, কেননা কাকিমাও এখন বয়স হয়ে গেছে। তারপরে হচ্ছে সব এক একজনের গায়ে কিন্তু এক এক রকমের হয়। তো আগে কাকিমার গাইগুলো ছিল, কাকিমা পারতো, এখন আর কাকিমার গাই নেই, তো এখন কাকিমারও অভ্যাস নেই, তো সেজন্যই পারে না। তো যাই হোক বন্ধুরা, আমি বাড়িতে এসেছি, আমি খুব মিস করছিলাম আমার গাইদেরকে। তোমরা কি আমাকে মিস করেছো? কে কে মিস করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো, বাছুরটা ছাড়ে দুধটা পানানোর পরে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গায়ের দুধটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বাটটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তেল লাগিয়ে এখন দোয়াতে শুরু করব। আচ্ছা, দোয়াতে দোয়াতে তোমাদের অনেক কিছু কথাও আমার বলার আছে। কথাগুলো কি জানো? কথাগুলো হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় যে কী বড় একটা দুর্ঘটনা হয়েছে, সেটা আমি তোমাদের এখানে কী করে বোঝাবো আর কী করে বললেও তোমরা বুঝতে পারবে। সত্যি আমি হয়তো ততটা গুছিয়ে কথা বলতে পারি না, যার জন্য হয়তো তোমাদের সেভাবে বোঝাতে পারছি না বা বোঝাতে পারবো না। যাই হোক, চেষ্টা তো করি, না পারলেও চেষ্টা করি। আমি দেখো কালকে বাড়িতে আসবো, তোমাদের দাদাভাই গিয়েছিল শনিবার দিনকা দুপুরবেলা ওখানে গিয়ে 3টার দিকে গেছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছে। তারপরে ওখান থেকে আমরা রোববার দিনকা বিকেলে বেরোনোর কথা, মানে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে 3টে-4টের দিকে বেরোনোর কথা। 3টের দিকে অবশ্য বেরোনোর কথা আমাদের, কেননা আমাদের এখানে বিকেল হতে না হতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সেই চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু রবিবার দিনকা সকালবেলা আমি হচ্ছে মায়ের বাড়িতে বসে বসে সুজি করছিলাম, সুজির উপমা, মানে টিফিন করার জন্য সুজি আর সেমিয়া দিয়ে উপমা করছিলাম। আর আমার মেজদিও ছিল আমার সাথে সাথে, হাতে হাতে মেজদি আর আমি দুজনে করছি। তো সেগুলো খাওয়া দাওয়া করে মাটন এনেছি, আমার বাবা 2 কিলো মটন নিয়ে এসেছিলো। মাটন রান্না করতে করতে মানে রান্নাটা প্রসেশন সব গোছানো হচ্ছিলো, যেতে কারেন্ট ছিল না কালকে সারা রাত। আগের দিন সারা রাত কারেন্ট ছিল না, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল 9টা অবধি বৃষ্টি হয়েছিল। তারপরে আমার মেজদি হচ্ছে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া মানে সুজির উপমাটা খেয়েছে। খাওয়ার পর ও স্নান করে ঘরে এসেছে, তখন সম্ভবত 11:30 থেকে 12টা হবে। এসেই যে ও কী পরিমাণে অসুস্থ হয়ে গেছে, মানে ওর হাত পা চুলকানো থেকে শুরু করে গায়ে পুরো অ্যালার্জি ভরে গেছে। সে যে একটা সুস্থ মানুষ এতটা পরিমাণে মানে অসুস্থ হয়ে যাবে একদমই কেউ ভাবতে পারেনি। খুব এনজয় করছি, বাড়ি চলে যাব, মাটন এনেছে বাবা, জামাই এসেছে, সেই হিসেবে খাওয়া দাওয়া করব, আর তো একটা বেলার জন্য সবাই একসাথে থাকবো, সেই চিন্তা ভাবনা করে সবাই খুব খুশি ছিলাম। হঠাৎ করে যে খুশিটা এমনভাবে পরিণত হয়ে যাবে দুঃখে, ভাবতেই পারিনি। আমার দিদি হঠাৎ করে এত পরিমাণে খারাপ হয়ে গেছে ওর অবস্থা, কি বলবো তোমাদের। এটা যে কেন হয়েছে কেউ বুঝতেই পারছি না। দুই হাতের তালু যে কী পরিমাণে চুলকাচ্ছে, আর শরীরটা পুরো, ওর গায়ে পুরো জ্বালা জ্বালা উঠে গেছিলো। উঠে যাওয়াতে আমরা হয়তো ভেবেছি মানে প্রেশার লো হয়েছে কি হাই হয়েছে। চিনি লবণের জল গুলিয়ে খাইয়ে তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছে। নেওয়ার পরে ঘুম থেকে উঠে আবার ওরকম হচ্ছে, মানে এখন একটা আর সহ্য করতে পারছে না, গায়ে পুরো রীতিমতন জ্বালা যন্ত্রণা উঠে গেছে। তো তারপরে হচ্ছে মুখে হাতে গায়ে গোটা গোটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে কিন্তু আবার হচ্ছে বমি করে দিয়েছে। তো তারপরে একটুখানি হালকা লেগেছে, হতে না হতে আবার হচ্ছে বাথরুম মানে ল্যাট্রিনে গেছে। ওখান থেকে আসার পরে খুব যন্ত্রণা হচ্ছিল। এটা করতে করতে আমরা যে রান্না বান্না করেছি, মাটন রান্না হয়েছে, সকাল থেকে খুব এনজয় করছি, বাড়িতে আসবো, সবাই মিশে একসাথে সময়টা কাটাবো, সেটা জন্য একটা মানে দুঃস্বপ্নর মতো হয়ে গেছে। হঠাৎ করে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছে, না পেরে আমার দিদিকে আমাদেরকে ডাক্তারের কাছে নিতে হয়েছে, মানে আমাদের ওখানকার হসপিটালে নিতে হয়েছে। ওখানকার হসপিটালে নিয়ে তখন বাজে 3টার মতন বাজে, আমাদের 3টার সময় বেরোনোর কথা, তখন দিদিকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওখানে নিয়ে ওকে ইঞ্জেকশন, ওষুধ, স্যালাইন চড়ানো হয়েছে। এগুলো করতে করতে প্রায় ওই 4:30টার মতন বাজে। দিদির অবস্থা খুব খারাপ ছিল, যার জন্য মেডিসিন দিয়েছে,
স্যালাইন চড়িয়েছে। এটা হয়েছে কিসের জন্য জানো? এটা হচ্ছে অ্যাসিডিটির জন্য। বাপরে বাপ, আমি জীবনে একদম সত্যি কথা বলছি, আমি জানতাম না অ্যাসিডিটি হলে মানুষের এতটা পরিমাণে কষ্ট হয় বা এমনভাবে সিমটমগুলো দেখা যায়। বাবা, আমার জীবনের চোখে দেখা খুব বড় একটা শিক্ষা। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকে ফোন করেছি। তোমাদের দাদাভাই যেহেতু গাড়িতে করে নিয়ে গেছে, মা গেছে, বাবা গেছে, আমার জামাইবাবুও এসেছিল, মানে মেজো জামাইবাবু, আমার মেজ দিদির যেমন মানে হয়েছে, জামাইবাবু এসেছিলো, সবাই মিশে এসে হসপিটালে দেখিয়ে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে, তোমরা রেডি হও, আমরা বাড়ি যাব। তারপরে ওই হুড়োহুড়ির মধ্যে কোনো রকম একটু নাকে মুখে খেয়ে দিয়ে তারপরে আমরা 4:30টার দিকটায় বেরিয়ে পড়েছি। ওখান থেকে দিদির কাছে আবার হসপিটালে এসে দিদিকে দেখা টাকা করে তারপরে ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের 5টা 5:30 বেজে গেছে। এটা করে করে আমাদের বাড়ি আসতে আসতে রাত্র 11টার সময় কাকিমা আগে ফোন করেছিল রান্না করব। আমরা বললাম কি না, রান্না করতে হবে না, আমরা রাস্তা থেকে খেয়ে আসবো। আর হচ্ছে রাস্তায় বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে, রাস্তায় আর দাঁড়ানোর সময় হয়নি। তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে পার্সেল নিয়ে এসে বাড়ি 11টার সময় এসে খেয়েছি। মানে এতটা দুর্ভাগ্য আমাদের, কি বলবো তোমাদের, কিছু মানে ভাগ্যটা এত খারাপ হয়েছে। আর আসার সময় মুড পুরো অফ ছিল। আমি যে একটা ভিডিও করব আসার দিনকে সবাইকে একটু দেখাবো, কত চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেগুলো আর কামেই দিল না। এতটা খারাপ পরিস্থিতি, ভগবান না করুক কারণ না হয়। আর এরকম অ্যাসিডিটি হয়েছে আমি চোখের সামনে কোনোদিন দেখিনি, এবার ফার্স্ট টাইম দেখা। এরকমভাবে হতে পারে একটা মানুষ, জলজান্ত মানুষ এইভাবে কেমন করে হতে পারে। তো যাই হোক, সম্ভবত এখন ঠিক আছে। তো এটা শোনার পরে আমি রাত্রেবেলা ফোন করেছিলাম, বললো যে ঠিক আছে। যাই হোক, সেটা শুনি তারপরে অর্ধেক রাস্তাটা আমার মনে হয় একটু শান্তি লেগেছে। এই অশান্তি নিয়ে আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি, বুঝতে পারছো? মানে মানসিক টেনশন কতটা পরিমাণে ছিল আজকে। মানে এবার বাপের বাড়ি গিয়ে যেই শান্তি মতন দুমুঠো ভাত খাবো, সেই শান্তিটা জন্য কোথায় হারিয়ে ফেলেছিলাম। আসার সময় যে একটা মন ভরি মুখ ভরা হাসি নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নেব, মা ছিল হসপিটালে, মায়ের কাছে আবার দেখা করতে গেছি। আসার সময় মায়ের সাথে একটু দেখা না করলে ভালো লাগে না। আজ কত বছর পরে, 1 বছর পরে দেখেছি, আবার গিয়ে আর 1 বছর পরে মায়ের মুখ দেখব, সেই চিন্তা করে তারপরে এসেছি। জানো, একদমই ভালো কাটেনি দিনগুলো, খুব খারাপ কেটেছে। ওই দিনটা যে আমার কতটা খারাপ কেটেছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, যে কথাটা বলেছি না, সত্যি ঘটনা হয়েছে এরকমভাবে। হয়তো আমি অতটা ভালো করে বোঝাতে পারিনি, সিচুয়েশনটা যতটা পরিমাণে খারাপ ছিল না, আমরা ভেবেছিলাম মনে হতো কি হয়ে যাবে, কোনো ঠিক ঠিকানা ছিল না, বা আমরা আজকে বাড়িতে নাও আসতে পারি, এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল। ও যে কী যন্ত্রণা আর কী ঝটপট করেছে একমাত্র আমরাই জানি। বুকটার মধ্যে এখনও মনে পড়লে মনে হয় কি যেন একটা হারিয়ে যাচ্ছিল আমাদের জীবন থেকে। এমন একটা মানে সময়ের সাথে সাথে হসপিটালে নেওয়াতে আজকে দিদি সুস্থ হয়ে বাড়ি ফিরল। এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে, দেখো, সময় থাকতে সবাই কিন্তু দেখে নেবে। রোগ বলে কয়ে আসে না, হঠাৎ করে কেমন করে যে শরীরে ঢুকে যায় কেউ বুঝতে পারবে না। তো সবসময় আশেপাশে ডাক্তার, মেডিসিন মানে টুকটাক হাতুড়ি ডাক্তার না দেখায় হসপিটালে নেওয়ার চেষ্টা করবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে একটা গায়ে দোয়ানো থেকে আর একটা গায়ে দোয়ানো হয়ে গেছে। আমি জানি না আমার কথাটা শুনে কেউ অনেকটা বোরও হতে পারো, কিন্তু কিছু করার নেই, আমার এই কথাটা বলতেই হতো, কেননা আমার অনেক ভালোবাসার মানুষ আছে, বা আমার এখানকার আমার নিজের বাপের বাড়ির লোকজনও অনেকেই দেখে, শ্বশুরবাড়ির লোকজন অনেকেই দেখে, তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম আর কি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? এখানে হচ্ছে দেখো, একটা গায়ে দোয়ানো হয়ে গেছে, আর একটা গায়ে দোয়ানো শুরু করে দিয়েছি। অনেক দিন হয়েছে কাউ মিল্কিং ভিডিও শেয়ার করা হয় না। আমার বন্ধুদের অনেক রিকোয়েস্ট থাকে যে বৌদি ভাই তুমি হচ্ছে একটু কাউ মিল্কিং দাও না আমাদের জন্য। তো তোমাদের জন্য আজকে এই কাউ মিল্কিং ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি ধরনের ভিডিও দেখতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্য জানাবে। যাই হোক, এখন দুধের পরিমাণ খুব কমে গেছে, জানি না কেন এরকম হয়েছে। বাড়িতে এসেছি, ধীরে ধীরে সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে। যখন সময় খারাপ হয় তখন সব দিকটাই খারাপ হয়। আমার এখন হয়তো সময় খারাপ, যার জন্য আমার সব দিক থেকে খারাপ হচ্ছে। তো আশা করি নেক্সট ধীরে ধীরে সময়ের সাথে সাথে সবটাই ভালো হয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে, আর কোন পার্টটুক ভালো লেগেছে সেটাও কমেন্ট করবে। আর তাছাড়াও হচ্ছে আর কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে? এখন কিন্তু 2টো গাই দোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গাই খাওয়ানোর ভিডিওটুকু একটু শেয়ার করে দিই, কেননা এই ভিডিওটা আমি তুলে নিয়েছিলাম। তো কাউ মিল্কিংয়ের সাথে সাথে গাইদেরকে দানা ভিজানো হচ্ছে, আবার নিত্য কাজে ফিরে আসতে হবে। বাপের বাড়ি এনজয়,
দুদিনের জন্য চলে গেছে জীবন থেকে, এখন আবার শ্বশুরবাড়ি এসেছি, শ্বশুরবাড়ির জীবনটা এখন এনজয় করতে হবে, তাই না? আর আমার কাছে কাজকর্ম করতে খুব ভালো লাগে, আমি কাজ করতে খুব ভালোবাসি। আর এই যে কাজগুলো করছি না, খুব ভালোবেসে করছি, আমার কোনো রকম কষ্ট হয় না। আরও বসে খেলে মনে হচ্ছে শরীরে জং ধরে যাচ্ছিল কদিন ধরে, তার থেকে বরঞ্চ আমি কাজ করে খাই, আমার শরীরে অনেক সুস্থ থাকে। তো সবসময় যেন কামনা করি সবাই এভাবে সুস্থ থাকুক, ভালো থাকুক, আর নিজের কর্ম করে পেট চালানোর চেষ্টা করুক। কেননা বসে খেলে রাজার ভাণ্ডারও কুল খায় না, এটা আমি বুঝে দেখেছি বা বসে দেখেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি, কি গো একটু সাবস্ক্রাইব করো না, লাখের কাছে পৌঁছাতে দেবে না আমাকে? ওই সুখটা আমাকে দাও না একটু, আর কতদিন মানে ঝুলিয়ে রাখবে আমাকে? চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইখানে এন্ড করছি। হ্যাঁ, আবার এবার থেকে নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে অবশ্যই, প্রত্যেক দিন একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই যাবে, ঠিক আছে? আজকের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট আবার একটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আচ্ছা, ভালো থেকো, বাই বাই।